বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। উপদেষ্টা ফারুকী আজম বলেন, শেখ মুজিবুর জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয়। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। ইতিহাস বিকৃত করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ৭২-এর মুক্তিযুদ্ধের সজ্ঞানে ফেরত গেছে অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন, মুজিবনগর সরকারের জাতীয় প্রাদেশিক পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে সহযোগী মুক্তিযোদ্ধা করা হয়েছে। গতরাত ১১টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে গেজেট আকারে প্রকাশ করা হয়। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না, কারণ ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। কে কি ধরনের ভূমিকাতে সেই সময় অংশগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বাজেট প্রণয়ন করা তা একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বাজেট প্রক্রিয়ায় তিনি এ দাবি করেন। খসরু বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছে না, তাই ডিএফআই নাই বলে চলে। ইউসুফ আলীর রিপোর্ট। ২০২৫-২৬ অর্থবছরের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ২৫-২৬ অর্থবছরের বাজেট একটি গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া দলগুলোর সাথে আলোচনা করে বাজেট প্রণয়ন করা হলে সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত, তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। দেশের বিভিন্ন কণ্ঠের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো, নতুন চিন্তার প্রতিফলন ঘটত। তিনি বলেন, বাজেটে অর্থনৈতিক কাঠামোর দুর্বলতাগুলো সমাধানে সুস্পষ্ট রূপরেখার প্রয়োজন ছিল। ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় উদ্যোক্তারা অনিশ্চিত প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবেন। ইতিমধ্যে হয়েছে। বর্তমানে দেশে বিনিয়োগ আসে ৯৬% অভ্যন্তরীণ সঞ্চয় থেকে, সেটা দ্রুত কমে যাচ্ছে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন। তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বাজেটও এ ব্যাপারে নীরব। বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের পাশাপাশি প্রথম ৬ মাসে কি করা হবে তার পরিকল্পনাও তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের আস্থা অর্জন, ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি গড়তে প্রয়োজন স্বচ্ছ, অংশগ্রহণমূলক, উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা। গতানুগতিক ছেড়ে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, বাজেটের ধরন বিগত ফ্যাসিস্ট সরকারের মতো সনাতন পদ্ধতির, যা আমলাতান্ত্রিক বাজেট। মানুষকে হতাশ করেছে পূর্ণ বাজেট কাঠামো। রাজনৈতিক কাঠামো পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের দাবি ছিল সাধারণ মানুষের। দুপুরে বাজেট পর্যালোচনা সংবাদ কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। নিম্ন আয়ের মানুষ করের আওতা মুক্ত থাকা উচিত ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট আশানুরূপ হয়নি বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। বিচার সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার দাবিও জানান তিনি। জনগণের প্রতিনিধিত্ব যতগুলো প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তৈরি হয়, তাদের সাথেই আলাপ আলোচনাটা দরকার। তার মধ্যে রাজনৈতিক দল আছে, তার মধ্যে উৎপাদক শ্রেণী আছে, উদ্যোক্তা শ্রেণী আছে, এবং সমাজের অন্যান্য অংশীজনেরা আছেন, স্টেক হোল্ডাররা আছেন। তাদের সাথে একটা আলাপ আলোচনা, জবাবদিহিতার জায়গাতে সরকারকে যাওয়া দরকার। ফলে আমরা এটা প্রথম দাবি করব যে এই বাজেট সেই বাজেটের একটা শুনানির মতো হওয়া উচিত। এই ঈদের টানা 10 দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, ঈদের পর বাজেটের ওপর সাজেশনে নেওয়া হবে। 19 জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। 22 তারিখ ক্যাবিনেটে বৈঠকে বাজেট অনুমোদন হবে। আমরা বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কি হবে সেগুলো এটাতে কাজ করবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি, যা চলবে 14 জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং 15 জুন থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে। এদিকে ঈদ উল আজহায় ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে আজ থেকে চলছে 10টি বিশেষ ট্রেন। এসব ট্রেন আজ থেকে ঈদের আগে পরে 9 দিন চলাচল করবে। ঈদের পরে 7 দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে কেনার সুযোগ রয়েছে। সিরাজগঞ্জ মহাসড়কের কাজ চলমান থাকলেও সবগুলো আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু খুলে দেওয়ায় এবারের ঈদ যাত্রাতেও স্বস্তি মিলবে প্রত্যাশা করছেন যাত্রী ও সংশ্লিষ্টরা। চালকেরা বলছেন, ফিটনেসবিহীন গাড়ি ও 3 চাকার যান চলাচলের কারণেই ভোগান্তির শঙ্কা থাকছেই। পুলিশ বলছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সংযোগ। স্বাভাবিক সময়ের তুলনায় ঈদ যাত্রা এই মহাসড়কে যানবাহন চলাচল কয়েক গুণ বেড়ে যায়। মহাসড়কের হাটিকুমরুল গুলচত্বর নির্মাণ হচ্ছে উড়াল সেতু, যা বিভক্ত করবে বিভিন্ন জেলায় প্রবেশের পথ। মহাসড়কের সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক 4 লেনের কাজ চলমান থাকলেও ঈদ যাত্রায় পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহনগুলো। ফলে এবারের সিরাজগঞ্জ মহাসড়কে উত্তরের ঈদ যাত্রা আরো সুস্থির হবে বলে মনে করছে যাত্রীরা। রাস্তাঘাট অনেক ভালো, সার্ভিসটা অনেক ভালো। আগের বার গেছিলাম জ্যামজট ছিল, কিন্তু এবার যাচ্ছে এবার ওইভাবে জ্যামজট দেখা যাচ্ছে না। এবার ভালোভাবেই যাচ্ছে, আশা করা যায় অনেকটাই ভালো। এবার তো জ্যামজটের কোনো দেখতেছি না। তবে সড়কের নিরাপত্তা ও 3 চাকার যান নিয়ে চিন্তিত গণপরিবহনের চালকরা। মোটর গাড়ির লোক তো ভালো মানুষ আমরা, কারণ ওই এহা তেরা করে দিয়েই ওভারটেক করবেন নিয়ে সিবি চাবি দিয়ে জাম বাজার দিয়ে বসে থাকবো। এবার আপনার যাত্রীরা খুব আরামসে গেছে, কোনো জাম টাম খাটেনি। 2 ঘন্টা প্রতি বছরই আমরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারাই তো জাম খাটি, কিন্তু এবার আমরা জাম পাইনি। গাড়ি যখন দাঁড়ায় না থাকে তাহলেই ক্লিয়ার পাবো রাস্তা। সিএনজি এবং লোকাল গাড়িগুলোর জন্য সবচেয়ে বড় জ্বালা। কিছু পয়েন্ট আছে, একটা হলো বাইপেল, রপ্তানি, নবীনগর। এই 3টা পয়েন্টে এইটা জাম কোনো বাতেই ক্লিয়ার করতে পারে না। আর বাকি যে এলেঙ্গা থেকে এই রাস্তাটুক এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা 4 লাইন হয়ে গেছে। এদিকে আশা করা যায় এদিকে জাম হবে না ইনশাআল্লাহ। যমুনা সেতু পশ্চিমে 37 কিলোমিটার মহাসড়কের 13টি আন্ডারপাসের 11টি আগেই খুললেও চেষ্টা চলছে বাকি 2টি খুলে দিতে, জানালেন প্রকল্প পরিচালক। 4 লেনের কাজ যেটা প্লাস সার্ভিস লেন সহ, এটা এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত কাজ চলমান আছে। এটা ইতিমধ্যে 83% শেষ হয়ে গেছে। আমাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু খুব জরুরি। আমরা চাচ্ছি যে আমরা যেভাবেই রাস্তাটা করেছি তাতে
অ্যাক্সিডেন্ট অনেক কমে এসেছে এবং আমরা চাচ্ছি যে এই সামনের ঈদে যেন একদম জিরো অ্যাক্সিডেন্ট হয়। এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ করতে পশুর হাট কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে ইতিমধ্যেই সভা করেছে হাইওয়ে পুলিশ। যানজট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে জেলা পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে জানিয়েছে তারা। আমরা রাত্রিকালীন চুরি ডাকাতি ছিনতাই রোধকল্পে আমরা রাত্রিকালীন টহল ডিউটিটা বাড়ানো হয়েছে এবং গরু হাটগুলোতে আমাদের নজরদারি অব্যাহত আছে। এছাড়াও আমাদের যে বাড়তি যে ডেভেলপমেন্ট আমাদের এগুলোর কাজও চলমান আছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আবার নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্র থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাবেন প্রতিনিধি AKM শিশির। জি, আপনি জানেন যে আর মাত্র দুদিন পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে কিন্তু মানুষ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এই মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে পরিস্থিতি, আসলে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। আপনি জানেন যে গাজীপুরের কালেগড় একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে। শিল্প কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হচ্ছে, আজ কিছু ছুটি হবে এবং আগামীকালও কিছু ছুটি হবে। তারপর কিন্তু এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিন্তু আরো বেশি যানবাহন যাত্রীদের চাপ বাড়বে বলে আমরা আশা করেছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে। মোড়ে মোড়ে কয়েক শত পুলিশ নিয়োগ করা হয়েছে যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে। আমরা দেখেছি পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল যৌথ বাহিনী কিছু এখানে কাজ করছে ঈদযাত্রায় যাতে মানুষ নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অন্যান্য বছরের চেয়ে এবছরে যাত্রীদের যে ভাড়া সেটা কিন্তু তুলনামূলক যে অতিরিক্ত নেওয়ার অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। একটু স্বস্তিতে কিন্তু যাত্রীরা বাড়ি যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আশা করা হচ্ছে যে এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের চেয়ে একটু স্বস্তিদায়ক হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন এবং যাত্রীদেরও একই মতামত যাতে অন্যান্য বছর থেকে এবার ঈদযাত্রা কিছুটা সুষ্ঠু ও নিরাপদে যাতে যাত্রীরা বাড়িতে পৌঁছতে পারে সেটাই সবার প্রত্যাশা। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এখনকার মতন ঈদযাত্রা সর্বশেষ পরিস্থিতি। শিশির, আপনাকে ধন্যবাদ। এবার কুরবানির পশুর হাটের খবর। রাজধানীর কোরবানিতে পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে। তবে পশুর দাম নিয়ে ব্যাপারী ও ক্রেতাদের রয়েছে ভিন্ন মন্তব্য। তারা বলছেন, অতীতের তুলনায় গরুর আমদানি বেশি হলেও দাম নিয়ে বাকবিতণ্ডা যেন থামছেই না। তারপরেও প্রত্যাশা একটাই, দ্রুতই বাড়বে পশু বেচাকেনা। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্র্যাকে ট্র্যাকে পশু আসলেও বেচা বিক্রি নেই বললেই চলে। ফুটপাত থেকে শুরু করে অলিগলি যেন পশুর হাট। ক্রেতারা আসছেন, তবে দামের হিসেব নিকেশে বনিবনা না হয় যাচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। দামটা একটু মনে করেন একটু উচ্চ দাম, একটু বেশি দামে লাগতেছে আমাদের কাছে, কেননা কালকের থেকে আমি করতেছি গরু কিনা লাগে কিন্তু কিনতে পারতেছি না। পর্যাপ্ত পরিমাণে গরু আছে, দামটা অ্যাকুরেট আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ যেহেতু দুই পক্ষ এখনো কিনার আবার ছাড়ার মন এক হয়নি। গরু ছাড়তেছে না, কিন্তু গরুর দাম অনেক চাচ্ছে। যে গরুর দাম মনে করেন যে 1 লাখ টাকা, ওরা যাচ্ছে 1,80,000, 1,70,000। দু একদিনের মধ্যে বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। তবে অনেক ক্রেতা দাম কম বলছেন বলে জানালেন ব্যবসায়ী ও খামারিরা। আমরা তো আশায় আছি যে হবে, কিন্তু গরু বাজার তো অন্যবারের তুলনায় মেলা কম। 15টা গরু নিয়েছি, এখন একটা বেশি নাই। এখন আমরা আনছি আশা করে, কিন্তু আমরা গরুগুলা সঠিক মূল্য পাচ্ছি না। এবার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে 19টি পশুর হাট বসেছে। সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। গেল কয়েক বছরের চেয়ে এবার বিভিন্ন বাজারে পশুর সমাগম বেশি থাকার কারণে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে বাকবিতণ্ডা যেন পিছু ছাড়ছে না। তাদের প্রত্যাশা একটাই, তাদের সাধ্যের মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা যেন কোরবানি দিতে পারেন, এমনটাই প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে কুষ্টিয়ায় অন্তত 2 লাখ
পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে হাটগুলোতে উঠতে শুরু করেছে গরু, ছাগল সহ অন্যান্য কোরবানিযোগ্য পশু। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে গরুকে মোটাতাজা করেছেন স্থানীয়রা। দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য কুষ্টিয়ার গরু রয়েছে বিশেষ চাহিদা। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে জুবাইর রহমানের রিপোর্ট। কুষ্টিয়ার বড় আইলচারা গ্রামের বোরহান মণ্ডল ছোটবেলা থেকেই কোরবানির গরু মোটাতাজা করে আসছেন। তার খামারে বর্তমানে 17টি উন্নত মানের গরু রয়েছে। এর মধ্যে সন্তানের মতো পরম যত্নে কোরবানির জন্য 7টি গরু প্রস্তুত করেছেন তিনি। কালো রঙের বিশালদেহী গরুটির নাম রাখা হয়েছে বাংলার ডন। রয়েছে আরও বাহারি নামেরও গরু। এরকম গল্প কুষ্টিয়ার অধিকাংশ বাড়িতেই। দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির জন্য এখানকার গরুর রয়েছে বিশেষ চাহিদা। ঈদুল আজহা সামনে রেখে কুষ্টিয়ায় যে পরিমাণ গরু এবং ছাগল প্রস্তুত করা হয় তা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের চাহিদা পূরণেও রাখে বড় অবদান। কোলের একটা সন্তানকে যেভাবে আদরে মানুষ করা লাগে, বরঞ্চ উচ্চ বেশি লাগে। যেমন একটা সন্তান মানুষ করতে যত কষ্ট হয়, তাছাড়া বরঞ্চ বেশি কষ্ট হয় একটা গরু মানুষ করতে। আমাদের তো ইচ্ছা হয় গরু পোষা, আমাদের চিন্তা আছে দাদার নাগাল খামার দিব, বড় বড় গরু পুষব। প্রাকৃতিক খাদ্য দিয়ে আমাদের এই পশুগুলা প্রস্তুত করা হচ্ছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এ বছরে কোরবানির ঈদ সামনে রেখে জেলার 18,500 খামারের প্রায় 2 লাখ গরু, ছাগল ও মহিষ প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। এখানকার উৎপাদিত ও প্রস্তুত গরু স্থানীয় চাহিদা পূরণ করে 50 ভাগই বিক্রি হবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। দেশীয় খামারিদের তৈরি গরুতেই এবারের কোরবানির চাহিদা পূরণ হবে ও ন্যায্য দামও পাবেন খামারিরা, মনে করছেন পশু সম্পদ বিভাগ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। কোরবানি উপলক্ষে সাভার চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলো চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। এবছর 1,05,00,000 পশু চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কারখানাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বাড়তি কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন কর্তৃপক্ষ। সাভারের ট্যানারি ঘুরে প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ ঘিরে চামড়া সংরক্ষণে ব্যাপক আয়োজন ট্যানারি শিল্পনগরীর 142টি কারখানায়। বছরের 60 থেকে 70 ভাগ চামড়া আসে ঈদকে কেন্দ্র করে। কাঁচা চামড়া সংগ্রহ থেকে শুরু করে চামড়া প্রক্রিয়াজাত ও রপ্তানি করতে শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করেছে বিভিন্ন ইউনিটের শ্রমিকরা। এখন শুধু চামড়া সংগ্রহের পালা। আমরা ট্যানারিগুলো মোটামুটি প্রস্তুত। আমাদের এখানে সিজনাল যে শ্রমিক থেকে আরম্ভ করে আনুষঙ্গিক যে কেমিক্যাল, লবণ সবকিছুই আমাদের প্রস্তুত আছে। ঈদে প্রচুর চামড়া আসবে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ট্যানারির মেশিনগুলো চালিয়ে দেখে নিচ্ছেন শ্রমিকরা। কুরবানি উপলক্ষে আমরা মোটামুটি ব্যস্ত সময় পার করতেছি। ঈদ উপলক্ষে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, কাজ প্রস্তুতি করছি এখন আমরা। সবকিছু ঠিক থাকলেও সরকারের কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে ট্যানারি মালিকদের কপালে। লেদার সেক্টরের মোট রপ্তানি 30 থেকে 40% কম হবে। নতুন প্রেক্ষাপটে সরকারের নতুন কিছু সিদ্ধান্তে এ শিল্প নতুনভাবে শুরু হবে বলে আশা করছেন বিশিষ্টজনরা। সরকারের এই উদ্যোগ হয়তো আগামী চামড়া শিল্পে একটা সুস্থতা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। চামড়া প্রক্রিয়াকরণে মাদ্রাসাগুলোতে এবার সরকারের ফ্রি লবণ দেওয়ার নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ সহ সাধারণ মানুষ। এই উদ্যোগকে আলেম ওলামারা খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছে এবং তারা অত্যন্ত আনন্দিত। সরকার যে উদ্যোগ নিচ্ছে চামড়ার ব্যাপারে, এই জন্য আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটা আনন্দিত। আমাদের উপদেষ্টা পরিষদদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। ঈদ পরবর্তী চামড়া প্রক্রিয়াজাত করতে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে সাভারের ট্যানারি শিল্পনগরী এবং এই শিল্পনগরীকে কেন্দ্র করে নতুন প্রেক্ষাপটে সরকার নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তর সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে ট্যানারি মালিকরা। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার।